প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এবারের টপিক্স আলোচনা। আমাদের এবারের টপিক্সটি আমরা নির্ধারণ করেছি যে √2 একটি মূলদ সংখ্যা এর প্রমাণ, অর্থাৎ এটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 4-এর যে শেষের দিকে রয়েছে সেটি। আসলে এই √2 একটি অমূলদ সংখ্যা, এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে প্রথমেই ধরতে হবে এটি একটি মূলদ সংখ্যা। তো এখানে যদি তোমরা দেখতে পাচ্ছ √2 একটি মূলদ সংখ্যা, √2 একটি মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q > 1 থাকবে, যেখানে √2 সমান p/q। এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন √2 একটি মূলদ সংখ্যা ধরব? √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, কিন্তু আমি ধরছি কি এখানে √2 একটি মূলদ সংখ্যা। আসলে বিষয়টা এরকম যে আমরা জানি যে যদি মূলদ অমূলদ বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, এখন একটি মূলদ আরেকটি কি অমূলদ। এখন এই ক্ষেত্রে আমি যদি এটাকে মূলদ ধরে নিচ্ছি, এখন যদি সর্বশেষ পর্যায়ে গিয়ে যদি আমি এখানে দেখাতে পারি যে এটি মূলদ সংখ্যা নয়, তখন কিন্তু আসলে এটি অমূলদই হয়ে যাবে। আসলে এইটা একটা বিষয়। আর তাহলে এখানে তাহলে ধরে নিচ্ছি আমরা √2 একটি মূলদ সংখ্যা, কারণ দশমিক সংখ্যা বা আমরা জানি যে অসীম যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে, যে বর্গ সংখ্যা নয় এমন সংখ্যাগুলির বর্গমূল কি হয়? অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের √2 একটি অমূলদ সংখ্যা সে ওই দৃষ্টিকোণ থেকে হয়, কিন্তু আমাদের কি এখানে ব্যাখ্যা আকারে দেখাতে হবে। এজন্য আমরা এখানে ধরে নিচ্ছি √2 একটি মূলদ সংখ্যা। তাহলে এর মধ্যেই পরস্পর সহমৌলিক। এখানে দেখা যাচ্ছে যে সহমৌলিক কথাটা বলা আছে। এই যে সহমৌলিক বলছে, সহমৌলিক দ্বারা আসলে কি বোঝায়? সহমৌলিক দ্বারা বোঝায় যে এদের মধ্যে এক ভিন্ন এমন দুটি সংখ্যা যাদের ভিতরে এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই, এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক এখানে নেই। ধরে নিলাম 3 আর 5। আমরা যদি 3 আর 5 এখানে যদি আমি 3 আর 5 ধরি, আচ্ছা 3 সমান আমরা লিখতে পারি 3 গুণ 1 লিখতে পারি। আবার 5 সমান আমরা লিখতে পারি কি 5 গুণ 1 লিখতে পারি। তাহলে এই যে 1 ছাড়া আর এদের ভিতরে কি সাধারণ গুণনীয়ক রয়েছে? নাই। তাহলে এই যে আমরা এখানে 3 আর 5 ধরেছি, এটা কিন্তু আসলে কি 3, 5 সহমৌলিক সংখ্যা। এই ধরনের আমাদের এটা তো মৌলিক সংখ্যা দিয়ে বোঝানো হলাম, কিন্তু এছাড়াও আমরা যদি অন্য সংখ্যা ধরি তাহলেও আমাদের গুণনীয়কগুলো বের করে দেখবো যে একাধিক গুণনীয়ক রয়েছে, তার ভিতরে কিন্তু মেল নাই কোনো গুণনীয়কের, তাহলেও কিন্তু সংখ্যাদের কি সহমৌলিক হবে। আমরা এমন দুটি সংখ্যা নির্বাচন করছি এবং সংখ্যা দুটোর নাম দিয়েছি p একটি এবং q একটি, যেখানে q এর মানটা এখানে দেখা যায় যে q এর মানটা কি 1 থেকে বড় হবে, এবং তাহলে কখনোই কিন্তু 1 থেকে ছোট হবে না। তাহলে আমরা এখানে ধরছি যে √2 সমান p/q, এটা ধরে নিয়েছি √2 সমান p/q। এখন এই যে √2 সমান p/q ধরে নিয়েছি আমরা, এই যে √2 সমান p/q ধরে নিয়েছি, এই কেন ধরলাম এটা √2 সমান p/q? দেখো আমি আর একটু ব্যাগে ফিরি। এখানে আমরা ধরে নিয়েছিলাম যে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা √2 একটি অমূলদ সংখ্যা, √2 একটি মূলদ সংখ্যা। √2কে অমূলদ বা মূলদ এটি কেন ধরবো? এটা ধরার আরও একটু বিষয় রয়েছে, যেটা মনে করো যে √2 অমূলদ সংখ্যা বা মূলদ, এটি যদি দশমিক সংখ্যাগুলো যদি বিবেচনা করি তাহলে কিন্তু আসলে আমাদের এটা মূলদ বা মূলদ এই ক্যাটাগরির ভিতরে যে কোনো একটি পড়বে √2। কিন্তু √2 অমূলদ নাকি মূলদ সেটা আমরা কীভাবে যাচাই করব? সেটা করতে গেলে আমাদের এখানে যেহেতু দেখতেই পাচ্ছি √2 একটি পূর্ণ সংখ্যা বা √2 এর মান কখনোই কি একটা পূর্ণ সংখ্যা হবে না। কেন হবে না? কারণ আমরা যদি এখানে যদি √2 এর মান আমরা √2 এর আগে একটি স্বাভাবিক সংখ্যা বিবেচনা করি, যেটা যে সংখ্যাটি বর্গ সংখ্যা রয়েছে এমন একটা সংখ্যা বিবেচনা করলাম। আবার যদি আমরা এখানে দিই এখানে 2 ধরলাম, √2 জায়গায় আমরা এখানে 2 ধরে নিয়েছি। এখন এখানে আমরা এখানে √2 এর সাথে একটি বড় বর্গ সংখ্যা 4 হয়। এখন যদি আমরা এগুলো যদি আমরা এর বর্গ যদি বর্গমূল করি তাহলে দেখা যায় যে 2 লেস দ্যান এখানে যদি বর্গমূল করা হয় 4 হয়। তাহলে এখানে থেকে দেখা যায় আমরা এটার বর্গমূল করলে কিন্তু 1ই হয়। আচ্ছা এখানে √2 এর বর্গমূল করলে তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো যে এর মান কিন্তু এক দশমিক সংখ্যা চলে আসবে। আবার এর মান কত হয়? 2 হয়। তাহলে যেহেতু এই যে মানটা রয়েছে, এই মানটা কিন্তু এর যেহেতু √2 রয়েছে, √2 কারণে এর মান দশমিক সংখ্যা চলে যাচ্ছে, কাজে এই মানটা কিন্তু 1 থেকে বড়, কিন্তু কি 2 থেকে ছোট। এর মান 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, কিন্তু কখনোই 3 বা কোনো একটা পূর্ণ সংখ্যায় কিন্তু চলে আসবে না। এজন্য আমরা এখানে ধরেছি কি যে √2 একটি অমূলদ সংখ্যা ধরে নিয়েছি। যদি আমরা অমূলদ সংখ্যা প্রমাণ করব, কিন্তু এখানে আমরা √2 একটি মূলদ সংখ্যা ধরে নিয়েছি। মূলদ সংখ্যা যদি আমরা ধরে নিয়েছি, যদি মূলদ সংখ্যা প্রমাণ করতে না পারি তাহলে আমরা অবশ্যই বলে দেবো যে এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে যাই হোক, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা √2 এর সমান p/q ধরেছি। কেন ধরলাম? √2 এর মান কিন্তু আসলে কি একটা স্বাভাবিক সংখ্যা নয় বা পূর্ণ সংখ্যার যে কোনো একটা ভগ্নাংশ আকারের সংখ্যা, এই জন্য আমরা এটা কি দিয়েছি
√2 সমান p/q ধরে নিয়েছি। এখন যদি আমরা এই যে মানটা ধরে নিয়েছি এটার মান যদি উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমাদের এই √2 সমান কী হবে p²/q। কারণ এইটার যদি আমরা বর্গ করে দিই এখানে যদি আমরা স্কয়ার দিয়ে দিই তাহলে আর এই পাশে উভয় পক্ষে অর্থাৎ বর্গ হয় উভয় পক্ষে ওঠে, তাহলে এই বর্গমূল এইটা আর এই স্কয়ারটা কিন্তু উঠে যায়, তাহলে p² আর নিচে কী থাকে q² থাকে, তাহলে p2 সমান p² / q বর্গ করে। আবার যদি তাহলে এই যে 2কে উভয় পক্ষে যদি আমরা q দ্বারা গুণ করি এখানে একটা q দেবো, এখানে যদি আমরা q দিয়ে দিই একটা, এখানে একটা q দিচ্ছি, এখানে একটা q দিচ্ছি, তাহলে এই যে q এইটাই কিন্তু মূলত এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই q আর এই q এখানে কিন্তু কাটাকাটি হচ্ছে, কাটাকাটি হয়ে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি এই যে আকার, এই আকারটা এখানে দাঁড়াচ্ছে উভয় পক্ষে q দ্বারা গুণ করে। অথবা যদি এইটাও না মনে থাকে তাহলে তোমরা এই কাজ করতে পারো যে এখানে যদি দুটো q রয়েছে আমরা এখান থেকে একটা ডান পাশের নিচ থেকে আমরা ওপরে বাম পাশের ওপরেটির সঙ্গে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে একটা কমে যাবে এবং এখানে একটা বৃদ্ধি পাবে। এই যুক্তিটা কিন্তু মেনে নেওয়ার মতো। আচ্ছা স্পষ্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্টত 2q কি পূর্ণ সংখ্যা, 2q স্পষ্টত এই যে রয়েছে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়, কিন্তু এর পাশে যেটা রয়েছে একটা লব রয়েছে আর একটা কি হর রয়েছে, যেহেতু লব হর উভয় রয়েছে এজন্য কিন্তু এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ p/q স্বাভাবিক সংখ্যা। আমরা ওই যে p/q স্বাভাবিক সংখ্যা এখানে ধরে নিয়েছিলাম, আর p/q স্বাভাবিক সংখ্যা পরস্পর সহমৌলিক এবং q > যেটা আমরা প্রথমেই সহমৌলিক হিসেবে ধরে নিয়েছিলাম, তাহলে 2q স্বাভাবিক সংখ্যা q > 1। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2q বাম পাশে যেটা রয়েছে এই বাম পাশের মানটা, এই বাম পাশে যেটা রয়েছে এই যে মানটা রয়েছে এই যে 2q এখানে যেটা রয়েছে এইটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কি ভগ্নাংশ সংখ্যা, তাহলে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যার সমান হতে পারে না কখনোই, কারণ পূর্ণ সংখ্যারই সমান হয়, ভগ্নাংশটা কি হয় ভগ্নাংশেরই সমান হয়, এজন্য পূর্ণ সংখ্যা এক পাশে আরেক পাশে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে, এজন্য কিন্তু এটা আসলে সমীকরণের একটা শর্ত অনুসারে কিন্তু উভয় পক্ষে সমান হওয়া লাগে, কিন্তু এখানে একক বৈশিষ্ট্য হলে ভালো হবে, বৈশিষ্ট্য হওয়া লাগবে, কিন্তু এখানে যদি দুই বৈশিষ্ট্যধারী হচ্ছে এই জন্য এটা কি সমান হতে পারছে না। তাহলে আমরা এখানে বলতে পারছি কি যে এই যে 2q এবং p²/q এটা p²/q এর সমান হতে পারে না, কিন্তু 2qটা কি ছিল এখানে p²/q, 2q নট ইকুয়াল p² সমান হতে পারে না, এইটাই আবার এখানে অর্থাৎ নট ইকুয়াল দিয়ে এখানে লেখা হয়েছে। আচ্ছা তাহলে এই যে এখানে বলা হচ্ছে যে √2কে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √2 নট ইকুয়াল p/q। তাহলে এই যে এটা যেহেতু এক পাশে পূর্ণ সংখ্যা এক পাশে ভগ্নাংশ সংখ্যা হওয়ার ফলে আমরা যে প্রথমে যেটা ধরেছিলাম যে √2 সমান p/q, আর √2q যেহেতু p²/q এর সমান হতে পারছে না, কাজে √2 যে প্রথম যেটা আমরা ধরেছিলাম যে √2 সমান p/q, যে √2 p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √2 সমান নট ইকুয়াল p/q। তাহলে আমরা কি ধরছি √2 একটি অমূলক সংখ্যা, √2 একটি অমূলক সংখ্যা। এখানে তাহলে আমাদের কিন্তু প্রতীকটি প্রমাণ হয়ে গেল। তো এখন আমরা অনুরূপভাবে এখানে কিন্তু এই যেটা রয়েছে এই √3 যেটা দেখাচ্ছে এখানে এই যে √3 একটি অমূলক সংখ্যা এটা প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু অনুরূপভাবে এটা করতে পারি। কেমনভাবে সেটা আমরা শুধুমাত্র এই যে লেখাগুলি রয়েছে সবগুলোই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে আমাদের এই যে √2 এর জায়গাটিতে আমরা এখানে √3 দিয়ে দিতে পারি, শুধুমাত্র এই জায়গাটিতে যেখানে 2 রয়েছে সেখানে আমরা 3 দিয়ে আমাদের এটা কিন্তু আমাদের এখানে আমরা একটা 3 দিতে পারি, এখানে একটা 3, কিন্তু এইখানে যখন ধরবো এটা কিন্তু এই √3 এর জন্য এটাও শর্ত ঠিক আছে, তাহলে এখানেও আমরা এই একইভাবে এটা দিতে পারি। এখানে তাহলে এখানে যদি দেওয়া হয় তাহলে এখানে কিন্তু তখন কিন্তু 3 হবে, আবার এখানে কিন্তু 3q হবে, এইভাবে এখানে কিন্তু 3q হবে, সব কিছু ঠিক থাকবে। অর্থাৎ যেখানে √2 প্রতীকের জন্য আমরা যেটা করেছি √3 এর জন্য ঠিক সেম বিষয়, কিন্তু আমাদের √3 এর জায়গায় কী হবে √2 এর স্থলে আমরা √3 দিয়ে আমাদের এটা প্রমাণ করতে পারবো। তাহলে এখানে আমরা 3 দেব, এখানে আমরা যদি 3 এর জন্য হয় তখন কিন্তু 3 দেবো, তাহলে এখানেও 3 হবে, এখানেও 3 হবে, এখানেও 3 হবে, অনুরূপভাবে আমরা এটা দিতে পারি সবগুলো এভাবে 3 দিয়ে। আমরা যদি এই কাজটাই √2 এর জন্য যে কাজগুলো করা হয়েছে এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখন অনুরূপভাবে যদি আমরা √5 এর কথা চিন্তা করি, √7 এর কথা চিন্তা করি তাহলে কিন্তু সেম বিষয়। আসলে এটা আমাদের এই প্রতীকার 2 এর প্রমাণ আমাদের এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে কি সামান্যতম উপকৃত হলেও হবে। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।